হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি নীলাম্বরের রোদ্দুরের হাতছানি, লিখনিতে বেলা শেখ, পর্ব সংখ্যা ১৩ এর শেষ অংশ। কাল ফেরারি দামুর বাড়িতে গেছিল, কেন গিয়েছিল এখনও ক্লিয়ার না। আচ্ছা ঠিক আছে, জামাল কোথায়? ওকে আমার কাছে পাঠিয়ে দে। সবাই সাইজা নিয়ে চলে যায় জামালের খোঁজে। নরিজ খালি কফির মগটা রেখে আবারও নীলসে খামে কিছু আঁকিবুকি করে। হেডফোনটা আবারও কানে লাগাবে। সাদমানের আগমন পূর্বাভাসায় রেখে দেয়। সম্মুখে চেয়ার থেকে পা নামিয়ে স্যান্ডেল পরে বলে, সাদমান ভাই যে, বসুন। বিবাহিত জীবনে প্রথমবারের মতো শ্বশুরবাড়িতে এতগুলো দিন কাটছেন, কেমন লাগছে? সাদমান খালি চেয়ারে টায় বসে আয়েশ করে, তোমার এক বেগে স্বভাবের জন্য বাধ্য হয়ে থাকছি রিজ। তবে অনেক হয়েছে, কালকেই ফিরছি, সাথে রূপালিও যাবে। ভদ্রলোকের কথায় রিজ ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, সে দেখা যাবে। সাদমান সূক্ষ্ম চোখে চায়। সে প্রসঙ্গ বদলে বলে, তোমরা দুই ভাই এক ঘাটে নৌকায় ভেড়াতে চাইছো, কিন্তু সেটা সম্ভব নয়। কাউকে না কাউকেই স্যাক্রিফাইস করতেই হবে। তুমি বড় বুঝদার। যখন তার প্রসঙ্গ উঠবে, আমি বড্ড অবুঝ সাদমান ভাই। আমি হয়তো বুঝতে পারছি আপনি কি বলবেন, বাট আই কান্ট। থেমে যায় নরিজ, কণ্ঠে নমনীয়তা এনে বলে, আমি তার জন্য সব হারাতে চাই, কিন্তু তাকে নয়। গম্ভীর মুখমান সাদমানের অদর কোণে ঝিলিক দেয় হাসির কণা। কাকে কি বোঝাতে এসেছে সে? রিজের আগাগোড়া ঠোঁটস্থতার। তবে রওশনের জন্য খারাপ লাগে। বেচারা হয়তোবা বুঝতে পারছে ঢাল তলোয়ারবিহীন এই যুদ্ধে তার পরাজয় নিশ্চিত, তবুও চেষ্টা করেই যাচ্ছে। যাত্রাপালা দেখতে যাবেন? নরিজ প্রশ্নে সাদমান চেয়ারে হাত বুলিয়ে বলে, যাত্রাপালা আমরা দেখতাম ছোটবেলায়। বেহুলা, লক্ষিন্দর, নসিমন, সিরি, ফরহাদ, সিরাজউদ্দৌলা, হাসান রাজা, আরও বিভিন্ন কাহিনী ফুটিয়ে তোলা হতো। ভালোই ছিল, কিন্তু তোমাদের এখানে তো যাত্রাপালা নামে অন্য কিছুই হয়ে থাকে। সাদমানের কথায় নরিজ হাসল। ছোটবেলায় তারাও তো রাত জেগে দেখতো যাত্রাপালার মঞ্চ। যোগ দিন আপডেট হচ্ছে ভাই, আধুনিকতার ছোঁয়ার আড়ালে অশ্লীলতা পেতে রয়েছে। সে বাদ দিন, যাবেন কি না বলুন, টিকিট কাটাই আছে। একটু সেখানকার পরিস্থিতি দেখে আসলেন। আপনি তো অভিজ্ঞ মানুষ, সহজেই ধরতে পারবেন হালচাল। নরিজের কথায় সাদমান বাঁকা চোখে চায়, সম্মতি প্রকাশ করে বলে, বাহিরের পরিস্থিতি না হয় দেখলাম, ঘরের দিকে আগে নজর দিলে শীঘ্রই সমাধান মিলবে রিজ। নরিজ মাহবুব উষ্ণ শ্বাস ফেলে, শান্ত চোখে চোখ রেখে বলে, নজর সব দিকেই রেখেছি সাদমান ভাই। প্রমাণ মিললে ঘর তছনছ করতেও হাত কাঁপবে না। অন্যায়ের সাথে কখনো আপোষ নেই। সাদমান রহস্যময় হাসে, শুধু কিছু বলে না। নরিজের সন্দেহ হয়। সাদমান ভাইয়ের কথাবার্তা মনে হয় ভদ্রলোক অনেক কিছুই জানেন। তবে নরিজ কোনো প্রকার প্রশ্ন ছুড়ে মারে না। সে বলল, যাচ্ছেন তাহলে? সাদমান মাথা নেড়ে বলে, তোমার বোন ফুলে বোম হয়ে থাকবে। নরিজ ভ্রু কুঁচিয়ে চায়, হেই সুরে বলে, বাহ, ছবিকে ভয় পাচ্ছেন নাকি? বেচারি তো আপনার সামনে মিনি বিড়াল হয়ে থাকে, ভয়ে হাঁটু কাঁপাকাঁপি অবস্থা। সাদমান মুখায়ব ক্ষণিকের জন্য স্বাভাবিক হলেও নরিজের কথায় বরাবরের মতো হয়ে আসে। নরিজ সোজা হয়ে বসে, শান্ত গলায় বলতে শুরু করে, ছবিটাকে ছোট থেকেই চঞ্চল রূপের মতনই টই টই করে ঘুরতো ফিরতো, মস্তি মজা করতো, যেন মুক্ত সিংহ পুরো বাড়ির মাথায় তুলে নাচত। সেই সিংহ খাঁচায় বন্দি হতেই তার স্বরূপ হারিয়েছে। সেই কিশোরী ছবির সাথে আজকের ছবির আকাশ পাতাল তফাৎ। আপনি বড় বিচক্ষণ, আশা করি বুঝতে পারেন ছবি আপনাকে ভয় পায়। কেন পায় কখনো জিজ্ঞেস করেননি, কারণ আপনি কে চিনি আমি। তবে ছবির এই হাল দেখে আজ প্রশ্ন করতে ইচ্ছে করছে। আমি তো তার চোখে মুখে ভয় দেখি না রিজ, তার চোখে মুখে তো অভিমানের ঠিকরিকে বেরোয়। সে আমাকে যেমন ভাবে চায় আমি তেমন কখনোই হতে পারবো না। তবে আমি খানিকটা আমার মতো করে আর খানিকটা তার মতো করে তাকে পাশে নিয়ে হাঁটতে চাইছি, কিন্তু অবুঝ, সে বুঝতে চায় না। সাদমান মুখায়ব গম্ভীর, মাথা তুলে ছাদের রেলিংয়ে ঘেঁষে দণ্ডায়মান বধূয়ার পানে তাকায়। সেও এদিকেই তাকিয়ে চোখাচোখি হয় মিয়া বিবির।
সাদমান কিছু না বলে উঠে অন্দরমহলের ভিতরের দিকে চলে যায়। নরেশ ভ্রু কুঁচকে চায়। ছাদে ছবিকে দেখে যা বুঝার বুঝে নেয়। সে আবারও সম্মুখে ভেতরে চেয়ারে পা তুলে বসে আয়েসে। দিন দিন কেমন অলস হয়ে যাচ্ছে সে। বউটা থাকলে তার সাথে চুলাচুলি করে বেশ সময় কাটানো যেত। সে হামি তুলে শার্টের উপরে 3টে বোতাম খুলে লম্বা শ্বাস ছাড়ল। চোখ বুজে ক্ষণিকের কল্পরাজ্যের ভ্রমণে পা বাড়ায়। জামালের ডাকে পা গুটিয়ে নেয়। চোখ বুজে রেখেই তক্ত স্বরে বলে, কি খবর? জামাল বিনীতহীন কাট গলায় বলে, আধা ঘন্টা হলো লক্ষ্য করছি ভাবি হাতে একটা ঝুড়ি নিয়ে চেয়ারম্যান বাড়ির চারপাশে চকির ঘুরঘুর করছে। গেট দিয়ে উকি দিচ্ছে বারবার। আমি গিয়ে জিজ্ঞেস করতেই ঝুড়িটা আমাকে দিয়ে বলল আপনাকে দিতে। নরিচ চোখ বুজে রাখা নয়নাবিরাম মেলছে ধরেছে অদিতেই। চেয়ার ছাড়তেও সময় নেয়নি। সালাদের হাতের দিকে তাকায়, কিন্তু হাতে তো খালি। হারুন দাঁত কেলিয়ে বলে, ভাই আমরা আনি নাই তো। জামাল হাতে নিছিল, আমরা নিতে দেই নাই। কইছি আপনি 1 মিনিট খাড়ান ভাবি, ভাই এক্ষুনি আইব, জলদি যান, ভালো কাজ করি নাই কন ভাই। নরিচ তাকে জবাব দেওয়ার অপেক্ষা থাকে না, লম্বা লম্বা পা ফেলে চলে যায় গেটের বাহিরে। রিচ ভাইয়ের তারা দেখে হারুন বাবু তমাল হেসে উঠে সুরে। বাবু ভেংচি কেটে বলে, মাইয়া মানুষ জন্মায় পুরুষের উপর শাসন করণের লাইগ্যা, বুঝলি সবাই। বিরক্ত মুখে রাস্তার ধারে ছোট্ট ডোবার নিকটবর্তী জারুল গাছের নিচে দাঁড়িয়ে সরেলা সালেহ। হাতের ঝুড়িটা এখানেই রেখে চলে যেতে ইচ্ছে করে। খুঁতখুঁতটা লাট সাহেবের সামনে যাওয়ার এক বিন্দু ইচ্ছে নেই তার, তবুও যেতে পারে না। শুকনো পাতার মরমর শব্দে ডানে বামে তাকায়। আগত ব্যক্তিকে দেখে মনের কোণে ভীত জমে ক্ষীণ। রক্তলাল চাহনিতে ক্ষোভ স্পষ্ট। ক্ষোভের কারণ জানা নাই তার। সরেলা পা চালায় চলে যাবার জন্য। মহির নামুল লোকটার বিশ্রী কণ্ঠে থেমে যায় পদযুগল। আরে ভাবি যান যে, বাহিরে কেন খাড়াই আছেন, ভেতরে যান না, খানবাড়ির 2 পোলাই ভারী খুশি হইব। পোলার বাপেরা আবার কি করলো, তাগরেও খেয়াল রাখেন, সময় পাইলে আমাগর মতন চুনোপুটির সুখ দিবার পারেন। বড় গাড়ি বাড়ি নাই দেখা কিছু নাই ভাইপা ভুল করিয়েন না। সরেলা গা ঘিন ঘিন করে ওঠে, দাঁত কিরমির করে বলে, ভাগ্যিস তোর ঘরে মা বোন নাই, থাকলে তাগরও রেহাই দিতি না। পায়ে স্যান্ডেল দেখছস, এমন সুখ দিমু সব কুকরানি করে জন্মের মতো থাইম্মা যাইব, শালা হিজড়া কোনানকার। সরেলার শেষাক্ত সম্বোধনে মহিরের কানে জ্বলন্ত ছুরির মতো বিঁধে। অবস্ত্র গালি দিয়ে কিছু বলতে উদ্যত হবে, তবে নরিজে আসতে দেখে থেমে যায়। উল্টো পথে পা বাড়িয়ে কেটে পড়ে বাতাসের গতিতে। নরিজকে দেখে সুরেলা মন যেন মেজাজে স্তব্ধ আসমানে চড়ে। হাতে ঝুড়িটা এক প্রকার ছুঁড়ে ফেলেই গরম তেলের পানির ছিটার মতো ছ্যাদ করে বলে ওঠে, কি ভাবেন কি নিজেকে হ্যাঁ? আপনার 2 পয়সার উপহার দেখে আমি সরেলা আপনার গলায় ঝুইলা পড়মু? সরেলার জুতাও ঝুলতো না আপনার গলায়। ছোট ঘরে হইবার পারি, আল্লাহ মান সম্মানবোধ কম দেয় নাই। আরেকবার এরকম কাণ্ড করবেন, আমি বাইরে জানাইতে বাধ্য হমু। নরিজের সন্দেহভাজন চাহনি মাটিতে নিবদ্ধ। পায়ের কাছে মাটিতে পড়ে থাকা ঝুড়ি, হাতে কিছু মেয়ালিশ সাজনাপাতি দেখা যায়। নরিজ ঝুঁকে বাঁ হাতে তুলে নেয়। সরেলার পানে সরাসরি তাকিয়ে জবাব দেয়, তোর কষ্ট করতে হবে না, সেসব আমি আগেই ক্লিয়ার করে রেখেছি। এখন শুধু ঘরে তোলার অপেক্ষায়। মুখিয়ে সরেলা চোখ মুখে বিস্ময় খেলা করে। আগেই ক্লিয়ার করেছে মানে কি? দাঁড়ায়। সে প্রশ্নবাণ ছুড়বে তার আগেই নরিজ মাহবুব ছুঁড়ে ফেলে ঝুড়িটা কচুরি পানায় আচ্ছাদিত ডোবায় চুবানি খায়। সরেলা চোখ মুখ হা হয়ে যায়। ফালাইয়া দিলেন কেন? রূপসারে দিতেন, ঢঙ্গি খুশি হইতো খুব। সরেলার কণ্ঠে বিস্ময়ের সাথে আফসোস। হুদাই জিনিস নষ্ট করার মানে হয়? কিনতে টাকা লাগে নাই? টাকা কি গাছে ফলে নাকি? নরিজ মাহবুব রাজবাড়ির সুরে প্রত্যুকার বলে, ওগুলোর জায়গা ওখানেই। সরেলা বিরক্ত ভ্রু কুচকায়।
ধনীর দুলাল কি বুঝবে টাকার মর্ম? তার কি, সে তো ফেরত দিয়েছে, এটাই যথেষ্ট। এখন কেটে পড়তে পারলেই বাঁচে। নরেজের শান্ত চাহনি খেলে বেড়ায় সরলার আপাদমস্তক, মলিন সালোয়ার কামিজ, কালিমাখা ময়লা ওড়না, মাথা আবৃত করে রেখেছে শালীনভাবে। খুবই সাধারণ সিমসাম গড়নে এক গ্রামীণ ঝি, যার আপাদমস্তক সাধারণের ছোঁয়া থাকলেও কান্তিমান আঁখি যেন উত্তাল তটিনী। নরিচ হাত বাড়িয়ে মাথার ঘোমটাটা আরেকটু টেনে বলে, ডার্লিং, বেহালা পালকি সাজাচ্ছে। বাপের বাড়িতে অল্প কদিন প্রাণ খুলে উপভোগ করে নে। শ্বশুর বাড়িতে বরের ফরমায়েশ খাটাতেই দিন পেরোবে। অন্ধকারে হারিকেনের নিভু নিভু আলোয় সুই সুতোর আলাপনে প্রতিশ্রুতি বুনে বাকিটা জনম আমার হাতে মুঠোয় বন্দি হয়ে পানি পার দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত কর সুর। কাজলের সূক্ষ্ম রেখায় আঁকা কান্তিমান আঁখি যুগল শাসায় সম্মুখে ব্যক্তিকে। তবে নরিচ নজর কাড়ে লাজে রাঙা ফুলে ওঠা কপলে। ছুঁয়ে দেওয়ার খায়েশ জাগলেও হাত গুটিয়ে নেয় পকেটে। বেহায়া হাতের ভরসা নেই। সরলা গুলিয়ে ফেলে নিজেকে। সম্মুখে ব্যক্তিকে দুটো কড়া কথা শুনিয়ে দিতে চায়, তবে শব্দ জুটতে ব্যর্থ হয়ে উপহাস করে বলে, লুচ্চা বেড়া কোনানকার। শখ কত জনাবের? মেহগুনি গাছের বড়ি খাওয়াইবাম পানিতে গুল্লা। সব শখ বাপ বাপ কইরা পালাইব বলে নিজ রাস্তা ধরে সরেলা। জলদি বাড়ি ফিরতে হবে। সিনবাই বাড়িতেই, টের পেলে হাতে সরিষার তেল মেখে থাবড়াবে। এই ডার্লিং, শোন। সরেলা গা শিরশির করে উঠল যেন। চোখ মুখে খিচে নিজেকেই ভয়ঙ্কর গালি ছোড়ে। মাটির রাস্তায় চোখ বুলিয়ে এক টুকরো ইটের খোঁজ পায়। হাতে তুলে ছুঁড়ে মারে নরিচ উদ্দেশ্য। কর্কশ সুরে চেঁচিয়ে বলে, রিচ ভাই, আপনার মুখ আমি সেলাই কইরা দিমু কইলাম। আপনার বউর যা খুশি ডাকেন, ডার্লিং, সোনা, বাবু, পিতলা, গুগু। আমারে ডাকলে কল্লা কাইট্টা দিমু। ঢিলটা একদম বুক বরাবর আঘাত আনে, ক্ষত সৃষ্টি করে ক্ষীণকায়। নরিচ বুকে বা পাশটা উন্মুক্ত করে দেখে নেয় হালচাল। হালের অবস্থা বেহাল। সুরেলার দিকে সূক্ষ্ম চোখে চায়। তোরে কখন ডাকলাম? আমার ডার্লিংয়েরা ডাক দিছি। তুই তোর ভাইয়ের লাহান ছ্যাত করস কেন? আঞ্চলিক ভঙ্গিতে বলে ওঠে নরিচ, অদর কোণে দুষ্টু মিষ্টি হাসি। সরেলা পা থেকে মাথা অবধি জ্বলে ওঠে। কত বড় অসভ্য লোক রাস্তায় দাঁড়িয়ে এক অবলোকে বলিষ্ঠ বুক দেখাচ্ছে। সরেলা ধচং ধচং রাগ দেখিয়ে আবারও পা বাড়ায়। অহেতুক জঞ্জালে জড়ানোর মানেই হয় না। পিছু থেকে আবারও সেই ডাক ভেসে আসে, এই ডার্লিং, শুনে জানা। সরেলা এই যাত্রায় থামে না। হাঁটার গতি বাড়িয়ে যেতে যেতেই জবাব দেয়, 7 তলা বিল্ডিং, তেঁতুল গাছের পেতনি, আপনারে ডার্লিং। নরিচ মাহবুবের পরিপাটি চুলের হাত বুলিয়ে হাসে। বড় বড় পা ফেলে পিছু নেয় রমণীর। কিশোর ছেলেপোলেদের মতো পকেটে হাত ঢুকিয়ে ঠোঁটে ছোকা রেখে সিটি বাজায়। সরেলা দাঁত কটমট করে তাকায় তো কখনো 2-3টে শুদ্ধ বাঙালি গালি ছুঁড়ে মারে। নরিচ কানে নেয় না গালি। লোকালয়ে প্রবেশ করতেই আশেপাশে পথচারী বাঁকা চোখে চায়। চেয়ারম্যানের পোলা আর খিটখিটে সিনের বোন সরেলা দুজনকেই ভালো করে চেনে তাদের। সেগুলো উপেক্ষা করে নরিচ আবেগে গা ভাসায়, তবে সরেলা হেলাফেলা করতে পারে না। সে প্রস্থান কেন আসতে গেল। নরিচ হঠাৎ ধূপধাপ পা ফেলে সরেলার সাথে হাঁটে। শুধু হাঁটার মধ্যে সীমাবদ্ধ থাকে না, মসৃণ হাতটাকে বন্দি বানায় নিজের হাতের মুঠোয়। বিস্ময় অথবাক সরেলা যেন চোখে অন্ধকার দেখতে পায়। এটা কি কোনো দুঃস্বপ্ন যা সে জেগে জেগে দেখছে? কোথায় টেনে নিয়ে যাচ্ছে লোকটা তাকে? অম্বরের কোণে মেঘরাজ চোখ পাকিয়ে আছে। ঝড়োয়া বাতাস তার রাগের বহিঃপ্রকাশ। কুত্তা মরা গরমের পর বাতাসে তনুময় শীতলতার আবেশে সজ্জিত পায়। মেলার অধিকাংশ আল্লাহর নাম জপে যাচ্ছে। ঝড়ো হলে মেলা বেহেশতে যাবে। কত দূর দূর থেকে দোকানিরা একটু বেচা কেনার তাগিদে ছুটে এসেছে।
ঝড় হলে মাল ছানা মানা নিয়ে কোথায় ঠাঁই গুঁজবে? সবাই মনে প্রাণে আল্লাহর কাছে চাইছে ঝড়োয়া বাতাস মেঘরাজ যেন চলে যায় কৃপা করে। ইকরাম উল্লাহ ছেলে মেয়েকে নিয়ে চাচা শ্বশুরের সাথে মেলায় এসেছে। মেয়েটাকে খুব সাবধানে সাথে আগলে রাখছে। তার ভুল হয়েছে মেয়েটাকে মেলায় আনা। এই ছোট্ট মেয়েটাও ভিড়ে বাজে হাতের স্পর্শ থেকে রেহাই পাবে না। এইটুকু মেয়ে গায়ে হাত দিয়েও তারা যৌনতা খুঁজে বেড়ায়, অথচ হাতটা হওয়ার কথা ছিল স্নেহের। ইকরামুল্লাহ মেয়ের জন্য মাটির খেলনা বস্তু দামাদামি করে। হঠাৎ মেয়ালি গলায় ঘাড় ঘুরিয়ে তাকায়। এই ভিড় ভাট্টার মাঝেও এক নারী স্বাচ্ছন্দ্য ঘুরে বেড়াচ্ছে, বেনুনি ঘুরিয়ে মুখ পান ঘুরিয়ে মিটিমিটি হাসছে। সে কান খাড়া করতেই শুনতে পায় মেয়েটার নাম ফেয়ারির দামু। এই সেই দামু, মেয়েটার রূপ সুরতে প্রশংসনীয়। দামিনীর শুবার জন্য ফুলের মালা কিনতে এসেছে, সাথে তার বিশাল দেহী দুইটু দেহরক্ষী। চেয়ারম্যান বাড়ির মেয়ে জামাই দেখে মিষ্টি হেসে দুই হাত মিলিয়ে আদাব জানায়। আমি ভুল না করলে আপনি নরিনের পতিদেব, তাই না? এ দুটো ঋণের ছেলে মেয়ে বুঝি? ইকরামুল্লাহ অবাক হয়। মেয়েটা তাকে চিনে কিভাবে? মেয়েটা বললে ভুল হবে, ভদ্রমহিলা নরিনের বয়সী হবে। মেয়েরা অবশ্য 20 পার করলেই মহিলা বনে যায়, তবে তার শুরুত দেখে বয়স ঠাউর করা মুশকিল। সে ভদ্রস্বরূপ হেসে সায় জানালো। দামিনী ইয়াসমিনের মাথায় হাত বুলিয়ে গাল টিপি দিয়ে নাম দাম জিজ্ঞেস করে। আপনি নরিনকে চেনেন? ওর পরিচিত বুঝি? ইকরামুল্লাহর কথায় দামিনী মুচকি হাসল। কিছু বলবে, তৃতীয় ব্যক্তির গলা শোনা যায়। দামিনী ইয়ামিনের থেকে নজর সরিয়ে ইকরামের বাম পাশে তাকায়। ব্যক্তিটিকে দেখে হাসি চড়া হয়। পানের ফিক ফেলে বলে, কেমন আছেন বাবু? রমজান মিয়া কেমন থতমত খেয়ে যান। হে হে সুরে হাসার চেষ্টা করে তড়িঘড়ি করে বলে, আছি ভালোই। তুমি কেমন আছো দামিনী? এখানে কি করছো? এই ভরা মেলায় একা মেয়ে মানুষ কেমন দেখায় বলো? দামিনী পান খাওয়া টকটকে অদর মেলা শব্দ করে হাসে। ইয়ামিনের মাথায় চুল এলোমেলো করে বলে, কেমন দেখায় বাবু? আমার তো আমি ছাড়া কেউ নাই। মাঝ নদীতে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিল, তাই প্রয়োজনে তাগিদে আসতে হয়। রমজান মিয়া তার কথায় গভীরতা বুঝেও বুঝতে চায় না। কথা না বাড়িয়ে তাগাদা দেয় ইকরামকে। ঝড় উঠল বলে জলদি ফিরতে হবে। দামিনী স্নান চোখে তাকিয়ে দেখে তাদের অপেক্ষা। মুখ থাকা পানের অবশিষ্ট থুতুসহ ফেলা চোয়াল শক্ত করে নেয়। কারো পৌষ সংক্রান্তি তো কারো শনির আখড়া। এই সেই ফেয়ারির দামু, যার চর্চা গায়ে গায়ে, তাই না? ইকরামের প্রশ্নে রমজান মিয়া কোনো মতে হু বলে। ইকরাম আবারও শুধায়, আপনাদের পরিচিত? মেয়েটা নরিনকে চিনে, এমনকি আমাকেও চিনতে পারলো, অথচ যতদূর মনে পড়ে আমি তাকে কখনোই দেখিনি। রমজান মিয়া কপাল বেয়ে শীতর গরম জল বয়ে যায়। শুকনো ঢোক গিলে হাসার চেষ্টা করে বলে, বাদ দাও না জামাই, এই বাজারি মেয়েদের ব্যাপারে কথা বলতেও গা ঘিনঘিন করে। তুমি কি আরও ঘুরবে মেলায়? চলো ওদের নিয়ে নাগরদোলায় উঠি। নানা যান, ভয় পাবেন না তো? ইকরামুল্লাহ আর কথা বাড়ায় না। ইয়ামিন নানার হাত ধরে টেনে নিয়ে যায় নাগরদোলার দিকে। ইকরামুল্লাহ মেয়েকে পিছু হাঁটে। স্বল্প দূরে রাস্তার মোড়ে জিলিপির দোকানে খোদের সামলাতে ব্যস্ত মন্টু এতক্ষণ সবটাই অবলোকন করছিল। ফেয়ারি দামু আর রমজান মিয়ার হাবভাব কেমন যেন লাগলো তার কাছে। কোনো রহস্য আছে নাকি? খোঁজ নিতে হবে দেখছি। খোদরের হাতে জিলাপি পুটলি দিয়ে বললেন, আচ্ছা শুকুর, পেয়ারি দামু যে এক মুসলিম গাদার লগে
বাইজ্ঞা গেছিল সেই গাদারে কেউ চিনো তোমরা? পাশে বসা যাত্রাপালায় সভাপতি শুক্কুর আলীর চায়ে চুমুক বসিয়েছিল। মন্টু মিয়ার কথায় হেসে বললে, না ভাই, আমি কেন, কেউ চিনে না তারে, কখনো দেখেও নাই, এমনকি আমাগর গায়েও গাদা কি তাও জানে না। দামুরে জিগাইছি কতবার, ময়না পাখি কথাই কয় না এই ব্যাপারে। তয় ওর এই মাসিরে ধরলে খপ্পর পাওন যাইব পারে। এই হঠাৎ উধাও হইল কয়েক বছর লাইগা, আবার হুট কইরা গত বছর উধাই হইল। ভাবতেছি মেলায় ভেজাল কাইমা আইতেই গ্যারামে একখান সালিশ বসবো, তখন না কইয়া যাইব কই। মন্টুর কথায় শুক্কুর আলী দাড়িবিহীন চোয়াল বুলিয়া হাসে। চা শেষ হতেই পান বানিয়ে মুখে পুরে বলে, গত বছর হুট কইরা আয়সা কয় হের ভালো নাচবার জানে, একবারে দর্শকদের শুদ্ধ নাচাই ছাড়ল, বিনিময়ে 5,000 টাকা চাইল। চেহারা শুরুত একবারে জান্নাতের হুর, তাই রাজি হইলাম। দামুর কথা ফালাইয়া গেল, দর্শক যেন রাতারাতি পাগল হইল। দামিনী পেয়ারির দামু হয়ে সব যুবা বুড়া কচিদের মনে গাইথা গেল। আমি টাকা গইনা শেষ করবার পারি না, এত টিকিট বেচেছিলাম, এবার মাগি 20,000 নিছে। তয় খালি আজ রাতের টিকিট বেচেছি 17,000। বুক ফুলিয়া হাসে শুক্কুর মিয়া। ব্যবসার উন্নতি দেখে চোখের তারা ঝিকমিক করে। মন্টু মিয়া চমৎকার হেসে বলে, শুক্কুর আলীর আমাগর দিকে একটু নজর দাও, সব কটা টাকা নিজ জোবালায় বইর না। তিরুক্ষী মেজাজে বাড়ি ফেরা সিনান সালেহ গলায় গামছা জুড়ে খিটখিট মেজাজ নিয়ে মাকে ডাকে। শান্তি বেগম গোয়াল ঘরে পরিষ্কার করছিলেন। ছেলের ডাকে বেরিয়ে আসতে সময় নেয় না। কি হইছে গ্যাদা, পাইলি সুরে? সিনান যেন এমন প্রশ্নে অপেক্ষায় ছিল। প্রশ্নের উত্তরে কর্কশ গলায় বলে, না, ওর বান্ধবীর বাড়ির থাইকা ফিয়াইরা আইলাম, ওরা ওইখানে যায় নাই। একবার পাই তোর মাইয়া রে দেহিস, থাবড়াইয়া গালের দাঁতটি সব ফালাই দিমু, গরুর লাহান দড়ি দিয়া হাত পা বাইন্দা রাখমু। কেমন মা হইছস মাইয়া, কোনে যায় না যায় খেয়াল রাখবার পারস না? শান্তি বেগমের মুখ ভোতা হয়ে যায়। আমারে কইল যামু আর আমি আসমু, এটাই তো কইল, তাই যাইতে দিলি? কোনে যাইব না যাইব কি সমাচার তা জিগাইবি না? যেমন মা তেমন তার মাইয়া, কথা মাথা ভর্তি গোবর সব কয়টার। সিনান খ্যাট করে উঠে মায়ের উপর। শান্তি বেগম চুপ করে যায়। এখন তার মেয়ে, অথচ সারাদিন জব্ব সিনের পুতুল বনু। এই ছেলের কার মতো হয়েছে আল্লাহ ভালো জানেন। একটু রসকস নেই মুখে, সব সময় খ্যাক খ্যাক করবে। পাশের বাড়ি বুড়িমা ঠিক বলে, বিয়া করাইলে ঠিক হইব। সুরের বিয়া গড়াইতেই তিনি সিনানের জন্য বউ আনবেন বলে সিদ্ধান্ত নেন। ওদিকে সিনানের গলা শুনে শাপলার মা। শাপলা বেরিয়ে আসে। শাপলার মা সুরেলা কথা জিজ্ঞেস করে, পোলা কি না? মেয়েটা সেই যে দুপুরবেলা বেরোলো, আসার নাম নেই। আসরের আজানটাও দিয়ে দিয়েছে, কোথায় গেল কোনো খোঁজ নেই। চিন্তা হওয়া অতি স্বাভাবিক। যুবতী মেয়ে, এভাবে উধাও হওয়া কেউ ভালো নজরে দেখবে না। তাছাড়া অনেকেই কানাঘষা করছে চেয়ারম্যানের পোলার সাথে নাকি দেখছে। এই কথা সে বলেনি সিনকে, বললে ছেলেটা কি করবে আল্লাহ মালুম। এখন ভালোই ভালোই মেয়েটা বাড়িতে ফিরলে হলো। শফির গলা ভেসে আসে বাড়ির পেছন থেকে। সুরাপা সম্বোধন করে কথা বলতে বলতে বাড়ির আঙিনায় প্রবেশ করে। সকলের নজর তার উপরই পড়ে। শফির সাথে সুরেলাকে দেখে সবাই স্বস্তির শ্বাস ফেলে। তবে খ্যাপাটে সিনান তেলে পড়ে যায়। সপটে চর বসায় বোনের গালে। শফি দূরত্ব মেপে দাঁড়ায়, তার ছেঁড়া তারে না নিশানা বানায়। সুরেলা থমকায়, সব কিছু বুঝে উঠতে সময় লাগে তার। ভাই তাকে মারলো? ভাইয়ের হাতে মার খাওয়া দুধ ভাত, যা সে ছোটবেলায় খেত, বড় হওয়ার পর খায়নি খুব একটা। সে ভরা চোখে চায় ভাইয়ের দিকে। সিনান চোখ
পাকিয়ে শাসনের সুরে বলে, ক্ষণে হওয়া হইছিলি, পুরা গা তল্লাশি কইরা খুঁজা পাই না, আজ তোর একদিন কি আর আমার একদিন। মা, কুঞ্চিয়ান। সুরেলা চোখ চেপে অশ্রু গড়ায়, নত মাথায় দাঁড়িয়ে রয়। সিনান বাহু ধরে বারান্দায় ছুঁড়ে ফেলে। শান্তি বেগম হায় হায় করে ওঠে। শাপলার মা সিনানকে আটকায়। বাপ, এত বড় মাইয়ার গায়ে হাত তোলে, ছি ছি, মাইনছে দেখলে কি কইব, চুপ কর না। বোনের ভেজা চোখ মুখে দেখে সিনান কিছুটা শান্ত হয়, তবে কড়া গলায় বলে, ও বড় হইছে, ওর সেই খেয়াল আছে সারাদিন টই টই করে ঘুরে বেড়ায়? কেন, মায়ের কাছে বৈশা সেলাই কাম শিখলেও তো পারে। আমি সারাদিন গ্যারেজে খাইটটা মরি, আর ওনারা ঘুরে ফিরে অস্থির হয়ে পড়ে। এমনই গাও ঘেরামের মানুষ কম কথা কয়। ওর সাতকার মাইয়ারা স্বামীর ঘরে বাচ্চা পালতেছে, আরও নবাবজাদি অহনো ভাইয়ের ঘরে পইরা আছে, নিশ্চয়ই কোনো খুঁত আছে, তাই তো দেখবার আসে, তয় বিয়া হয় না কেন। আরও কত মশলা মিশানো কথাবার্তা আমি শুনাইও না, শোনার ভান ধরা থাকি চাচি, ওর কি সেই হুঁশ রাইখা চলা লাগতো না? সুরেলা মলিন ওড়না মলিন মুখে চোপা মুখে উঠে দাঁড়ালো। ঘরের দিকে যাবে সিনান বাদ সাধলো। তেজি গলায় প্রশ্ন ছুড়ে, সুর, ভালোই ভালোই কইছিলি? আমার সাথেই ছিল সিন, তোর ফুপুর বাড়ি গেছিলাম গেদিরি নিয়া। তোর ফুপু বসাই রাইখা রান দিল, না খাইতে আইতেই দিল না, তাই দেরি হইল। বকিস না সুররে। হঠাৎ সালেহউদ্দিনের গলায় সবাই ঘাড় ফিরিয়ে তাকায়। সালেহউদ্দিন হাসি মুখে এগিয়ে আসে, হাতে লাউ আর বাজারের ব্যাগটা মাটির দেওয়ালে ভর দিয়ে রেখে দেয়। সুরেলা মাথায় হাত বুলিয়ে বলে, ফরিদ চাচার দোকানে বইসা সিগারেট খাইতেছিলাম, পাশের রাস্তা দিয়া যাইতেছিল সুর, আমি ডাক দিয়া বাদাম কিনা দিলাম। কোনথেন তোর ফুফা আইসা এক প্রকার জোর কইরা নিয়া গেল। তোর ফুপুর বাড়ি তো দূর না। সিনান বিশ্বাস করে না বাবাকে, বোনের দিকে তাকায় প্রশ্নভাজন চাহনিতে। সুরেলা নাক টেনে অভিমানী সুরে বলল, টুনির বাড়ি গেছিলাম ওর অঙ্ক খাতা দিতে, ফিরতি পথে আব্বার সাথে দেখা যায়। সিনান চালেও ছোট্ট শ্বাস ফেলে। শ্যামলা মুখটায় মলিনতা, সাদা চামড়া হলে 5 আঙ্গুল পুড়ে উঠত। ক্ষুদ্র সিন চরটা জোরেই মেরেছিল, দাগটাও নিশ্চয়ই বসেছে, তবে শ্যামলা বরণ তা ঢেকে রেখেছে। সুরেলা নত মাথায় চলে যায় ঘরে। হুতুম প্যাঁচার অদ্ভুত এক ডাক। বাঁশবাগানে উকি দেওয়া সশদর লাজুক চোখে তাকিয়ে আছে। বাঁশঝাড়ে ঝুলছে বাদুড়, তাদের ডানা ঝাপটানোর সুর বড্ড ভুতুড়ে। শুকনো বাঁশ পাতা মাটিতে পড়ে থাকায় পা ফেলতে ঝনঝন শব্দে উদ্ভট আওয়াজ হয়। পায়ের মালিক সজাগ হয়, টিপে টিপে পা ফেলে এগিয়ে যায় উত্তরমুখী জানলার পাশে। বন্ধ জানলা দেখে মানবের মুখটা বিরক্তিতে তিক্ত হয়ে আসে, তবে ঘুণ ধরা কাঠের জানলায় টোকা দিতেই ঘ্যার ঘ্যার শব্দ করে। জানলার খিল আটকানো হয়নি। মানব আলগোছে জানলার পাল্লা পাক করে। মেঘে ঢাকা শেষ রাতের জ্যোৎস্না পা টিপে টিপে ঘরে প্রবেশ করে। অন্ধকারে ঘরে ক্ষীণ আলোয় সঞ্চার হয়। সেই আলোতে চৌকিতে শুয়ে থাকা মানবীর পা জোড়া দৃশ্যমান হয়। ঢিলে ঢালা সালোয়ার একটু উপরে উঠেছে। জানলার সিকের ফাঁকে হাত গুলিয়ে দেয় মানব। রূপোর নুপুরে সজ্জিত পা ছুঁয়ে দেয় তর্জনী আঙ্গুল দিয়ে। ঘুমন্ত রমণীর কম্পন অনুভব করে পা বাঁকা হাসে ব্যক্তিটি। উষ্ণ খড়খড়ে হাতের গর্জনে নড়ে চড়ে উঠে রমণী। তার নড়াচড়া টের পেতেই মানব পায়ের গোড়ালি মুঠোয় ভরে সজোরে টান মারে। ধরফর করে উঠে বসে সুরেলা, পা টানে নিজের দিকে। বাধা পেয়ে আত্মার পানি শুকিয়ে যায়। ভয়ে কণ্ঠস্বর রোধ হয়ে আসে। সর্বোচ্চ শক্তি খাটিয়ে পা টেনেও ছাড়া পায় না। ভয়ে চিৎকার দিবে খুব করে, চেনা হাত ঘড়ি দেখে চোখ মুখে বিস্ময় খেলে বেড়ায়। কাঁথা টেনে মুখ গুজে, হায় আল্লাহ।